Dear students, Assalamu alaikum, and let us start today's class. First of all, today we will discuss about mineral salt absorption. আজকে আমরা ডিসকাস করব লাস্ট ক্লাসে আমাদের টপিকটা ছিল ওয়াটার অ্যাবজর্পশন নিয়ে, তাহলে আজকে যাচ্ছে মিনারেল সল্ট অ্যাবজর্পশন। তো এখানে একটু খেয়াল করো, লাস্ট ক্লাসে আমাদের যে লেকচারটা ছিল সেখানে শুধু প্যাসিভ অ্যাবজর্পশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেখানে অ্যাক্টিভ অ্যাবজর্পশন রিলেটেড কোনো টপিকই ছিল না, কেননা আমরা জানি যে ওয়াটার অলওয়েজ প্যাসিভ ওয়েতে অ্যাবজর্ব হয়, সেখানে অ্যাক্টিভ অ্যাবজর্পশন রিলেটেড কোনো ইনফরমেশন ছিল না। বাট আজকের ক্লাসটা কিন্তু একটু মাল্টি ডাইভার্স, কেননা ওয়ালাইকুম আসসালাম, কেননা আজকের ক্লাসে অ্যাক্টিভ অ্যাবজর্পশনও আছে, প্যাসিভ অ্যাবজর্পশনও আছে। তোমাদেরকে শেখানো হয়েছে যে মিনারেল সল্ট দুই ভাবেই অ্যাবজর্ব হতে পারে, অ্যাক্টিভ ওয়েতে অ্যাবজর্ব হতে পারে, প্যাসিভ ওয়েতেও অ্যাবজর্ব হতে পারে। তবে 90% মিনারেল সল্ট অ্যাবজর্পশন ইজ অ্যাক্টিভ, আর রেস্ট অফ দা যে 10% আছে সেটা হচ্ছে প্যাসিভ। তো প্রথমে আসেন, অ্যাক্টিভ অ্যাবজর্পশন রিলেটেড তিনটা থিওরি আছে। কয়টা থিওরি? তিনটা। আর প্যাসিভ অ্যাবজর্পশন রিলেটেড কয়টা? চারটা। টোটাল 7টা থিওরি আছে। এই 7টা থিওরি সবগুলো সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া ডেভেলপ করতে হবে। এন্ড ফাইনালি আমি বলে দিব কোন দুইটা থিওরি একদম পারফেক্টলি মনে রাখা লাগবে ফর দি বোর্ড এক্সামস। তাহলে চলেন আমরা শুরু করি। মেকানিজম অফ মিনারেল সল্ট অ্যাবজর্পশন। Yes, sir. Sir, Sir? একটু sir, ছেড়ে দিচ্ছি। sir, Sir, yeah. sir, ওই আজকে সেকেন্ড ব্যাচের ক্লাস কি হবে? তাহলে আসো, মেকানিজম অফ মিনারেল সল্ট অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন অফ মিনারেল সল্ট। ডিয়ার স্টুডেন্টস, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? এমন কি হচ্ছে যে ব্লার লাগতেছে? একটু রেসপন্ড করবা। না স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। স্যার, তাহলে প্রথমে আসো, আমরা অ্যাক্টিভ অ্যাবজর্পশন গুলার যে তিনটা থিওরি আছে সেগুলার নাম লিখি। অ্যাক্টিভ অ্যাবজর্পশন, যদিও তোমাদের টেক্সটে এটা নাই, তারপর আমি লিখে দিলাম যে 90% মিনারেল সল্ট অ্যাবজর্ব হবে অ্যাক্টিভ ওয়েতে। এবং তোমরা খুব ভালো করেই জানো যেই অ্যাবজর্পশনে মেটাবলিক এনার্জি লাগবে সেটাই হলো অ্যাক্টিভ অ্যাবজর্পশন। মেটাবলিক এনার্জি কোত্থেকে পাবো? এটিপি থেকে পাবো। ফার্স্ট থিওরিটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প থিওরি। সাইটোক্রোম পাম্প থিওরি, অথবা এটা যিনি ডিসকভার করেছেন, ডিসকভারারের নামে এটাকে বলা হয় লুন্ডেগার্ড হাইপোথেসিস। লুন্ডেগার্ড হাইপোথেসিস। ইয়েস স্যার, চলে আসো। লুন্ডেগার্ড হাইপোথেসিস দুইটা নামেই বোর্ড এক্সামে আসছে, দুইটা নামেই পাইছি। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। এন্ড থার্ড ওয়ান হচ্ছে লেসিথিন ক্যারিয়ার থিওরি। লেসিথিন কি? একটা ফসফোলিপিড, একটা ফসফোলিপিড যেটা কই পাওয়া যায়? সেল মেমব্রেনে পাওয়া যায়। লেসিথিন ক্যারিয়ার থিওরি।
তাহলে এই তিনটা থিওরি হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন রিলেটেড। তো এবার চলো প্যাসিভ গুলা একটু লিখে ফেলি, নাকি প্যাসিভ গুলা পরে লিখবো? আচ্ছা আগে এটা শেষ করি, প্যাসিভ গুলা পরে লিখবো। প্যাসিভের টোটাল চারটা থিওরি। ফার্স্ট ওয়ানটা হচ্ছে ডিফিউশন থিওরি, সেকেন্ড ওয়ান আয়ন এক্সচেঞ্জ থিওরি, থার্ড ওয়ান ডোনান ইকুইলিব্রিয়াম থিওরি, এন্ড ফোর্থ ওয়ান মাস ফ্লো। এই চারটা থিওরি ওটা পরে লিখবো স্যার, আগে আমরা এটা নিয়ে ডিসকাশন করে ফেলি। তো ডিয়ার স্টুডেন্টস, এই তিনটা থিওরির মধ্যে তিনটা থিওরি সম্পর্কে রাফ আইডিয়া থাকা লাগবে, আর ভালো করে পড়তে হবে এক এন্ড দুই, এই দুইটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তো আমি এখন এই দুইটা থিওরি স্যার খুব ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে মনে হয় লুন্ডেগার্ড থিওরিটাই স্যার ভালো করে বোঝাতে পারবো, যেহেতু এগুলো একটু টাইম কনজিউমিং। তো এখানে একটা ব্যাপার বলে নেই স্যার, ফটোসিনথেসিসের আগ পর্যন্ত অনেক কিছু জোর করে মেনে নিতে হবে। তুমি মেনে নিতে চাচ্ছ না, বাট মেনে নিতে হবে, কেননা এগুলা স্যার প্রুফ কোনো ফ্যাক্ট না, এগুলো হচ্ছে থিওরি। এগুলো হচ্ছে এক একজন সায়েন্টিস্টের এক একটা হাইপোথেসিস, তোমার কনসেপ্টের সাথে মিল নাও হতে পারে। তো তারপরও স্যার বোঝার চেষ্টা করব আমরা। তাহলে ফার্স্টে আমরা ডিসকাস করব নাম্বার ওয়ান, লুন্ডেগার্ড হাইপোথেসিস অথবা সাইটোক্রোম পাম থিওরি। প্রথমেই বলে নেই সাইটোক্রোমটা কি। সাইটোক্রোম, লুন্ডেগার্ড তো একজন সায়েন্টিস্টের নাম। সাইটোক্রোমটা কি? সাইটোক্রোম হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন। কি প্রোটিন? কই থাকে? সেল মেমব্রেনে। আমাদের এই যে লেকচার গুলো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা কি পড়তেছি, আমরা কি পড়তেছি সেইটাই বুঝি না স্যার, দুঃখ তো এই জায়গাতে। আমরা একটা প্ল্যান্ট সেল যখন ড্র করি, লুক এট বোর্ড স্যার, ফার্স্ট অফ অল উই আর গেটিং সেল ওয়াল, আফটার দ্যাট উই আর গেটিং সেল মেমব্রেন। আমাদের এই এতগুলা থিওরি পড়ার উদ্দেশ্য একটাই, যে ফাইনালি আমরা সবকিছুকে কোথায় এন্টার করাইতে চাই? সাইটোপ্লাজমের মধ্যে আনতে চাই। এখন সাইটোপ্লাজমের মধ্যে যদি আনতে চাই, আমাকে দুইটা মেমব্রেন ক্রস করে আসতে হবে। ফার্স্ট মেমব্রেনটাকে সেল ওয়াল। তো সেল ওয়াল তো পারমিয়েবল, যেটা দিয়ে সলিউট সলভেন্ট দুইটাই পাস করতে পারে, এই জন্য আমরা সেল ওয়ালকে কখনোই স্যার কাউন্টের মধ্যে ধরি না। বাট সেল মেমব্রেন যেটা আছে, সেকেন্ড যে লেয়ারটা আছে ফ্রম আউটার টু ইনার, দ্যাট ইজ সেল মেমব্রেন, অথবা প্লাজমা মেমব্রেন, অথবা বায়ো মেমব্রেন, অথবা সাইটো মেমব্রেন, অনেকগুলো নামে তাকে ডাকা হয়। তো এটা কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন অথবা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তো এই মেমব্রেনটা দিয়ে শুধুমাত্র সলভেন্ট যাইতে পারে, ওয়াটার যাইতে পারে, কে যাইতে পারে না স্যার? সলিউট যেতে পারে না। এখন সলিউট গুলা কিভাবে যাবে, কিভাবে যাবে, এইগুলা নিয়ে এক একজন এক একটা কনসেপ্ট দিয়েছেন। তো আমাদের এই লেকচারটা বোঝাবে এখন কিভাবে এই সলিউট গুলো সেল মেমব্রেন ক্রস করে ফাইনালি কোথায় এন্টার করে? সাইটোপ্লাজমে এন্টার করে। তো আমি ডায়াগ্রামটা ড্র করতেছি, আমার সাথে সাথে ড্র করো। বসে থাইকো না স্যার, আমার সাথে সাথেই ড্র করতে হবে, যেহেতু এটা সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং। সো ফার্স্ট অফ অল আমরা একটা সেল মেমব্রেন ড্র করব, এবং সেল মেমব্রেনটা হবে আংশিক, ইন ইংলিশ পার্শিয়াল। তাহলে এখানে লেবেল করা লাগবে সেল মেমব্রেন, উইদিন ব্র্যাকেটে অবশ্যই পার্শিয়াল। ওকে, দেন এই জায়গাতে লেখা লাগবে ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশন। আচ্ছা আগে লিখে ফেলি স্যার, কথাগুলো পরে বলি, তা নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে স্যার।
ক্লাস টিচার কল দিয়েছে তোমাদেরকে? ক্লাস টিচার কল না দেওয়া মানে তোমরা সব সাবজেক্টে পাশ করছো, ঠিক আছে? আর ক্লাস টিচার যদি পার্সোনালি কাউকে কল দিয়ে জানায়, তোমরা জানো তাদেরকে অনেককে কল দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে তারা পরীক্ষা দেওয়া লাগবে, এটা হচ্ছে কথা। সরি, বাট বাট আমরা বাই টুমোরো ফার্স্টে করে মার্ক ইনপুট দিব তোমাদের। বায়োলজি কপি আজকে চেক করা শেষ হয়ে গেছে। এই মঙ্গলবারের মধ্যে তোমাদের দুইটার কম্বাইন একটা রেজাল্ট প্রিপেয়ার করা হবে, ঠিক আছে? কারণ কেননা তুমি যখন বাইরে কোথাও অ্যাপ্লাই করতে যাবা ইন ফিউচার, তোমাকে কিন্তু প্রতিষ্ঠানের একটা লাস্ট এক্সামের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সাবমিট করা লাগে, তখন কিন্তু এটা লাগবে। এটা তো হেলা ফেলার বিষয় না। টেস্টে কখনো ওগুলো হয় না, হয় না স্যার, এগুলো সব ইয়ে বলেন। জি বলেন। তুমি তো কোশ্চেন দেখলাম, তো কোশ্চেন অনেক ইজি হয়েছে না? আমাদের সিকিউ তো ইজি লাগছে আমার কাছে। আমি যে পয়েন্ট গুলো বলছি, ওই যে ইয়াদের নাসরিনদেরকে বললাম, যেগুলো একদম সব চলে আসছে, যা যা বলছি। এই জায়গাটা হচ্ছে স্পেস বিটুইন, স্পেস আমি যা লিখেছি সব লেখা লাগবে, বিটুইন সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন। দেন এটা সেল মেমব্রেন, আর এই জায়গাটা হচ্ছে সেলের ভেতরের দিক, তার মানে সাইটোপ্লাজম। এখানে আরো একটা ব্যাপার ঘটবে, সেটা লেবেল করতে হবে স্যার। এটা ডোনাল লিখতে হবে স্যার, ডোনাল ইকুইলিব্রিয়াম। আমাকে একটু দেখতে দেওয়া সবগুলা। ও, CYT সাইটোক্রোম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাইটোক্রোম পাম থিওরি বা লুন্ডেগার্ড হাইপোথেসিসের ডায়াগ্রাম। এবার এটাকে এক্সপ্লেইন করা লাগবে, তো চলো এক্সপ্লেনেশনে চলে যাই। আহ অনলাইনে যারা আছো, আমাকে একটু ইনফর্ম করো যে বোর্ডের ডায়াগ্রামটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, কোনো প্রবলেম আছে কিনা। সেকেন্ড ব্যাচের ক্লাস হবে, সেকেন্ড ব্যাচের ক্লাস হবে স্যার, আমি থাকবো, সেকেন্ড ব্যাচের ক্লাস হবে। অনলাইনে তো অনেকেই আছো স্যার। আচ্ছা, আমি একটু ভালো করে বসাই, ধরো। জি স্যার। হোপ এখন আর ভাইব্রেশন পাবো না, এখন ক্লিয়ার দেখতে পাবো বোর্ড। আর অনলাইনে যারা আছো, আমার এয়ারপোর্ট আছে স্যার এখন এয়ারে, যদি কোনো প্রবলেম ফেস করো বলতে পারো। এখন আর ভাইব্রেশন হবে না, এখন স্টেবল আছে।
হোপ এখন বেটার দেখতে পাচ্ছ বোর্ড তোমরা, তাই না? আগে থেকে বেটার দেখা যাচ্ছে না স্যার? স্যার ঠিক মতো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো প্রবলেম ফেস করলে বইলো। এখন আর টেবিল থেকে সরাই ফেলছি স্যার, এখন আর ইয়ে হবে না, ভাইব্রেশন হবে না। চলেন স্যার আমরা ডেসক্রিপশনে যাই। আহ, এই ডেসক্রিপশনটা, এইটা তোমাকে দিবে সি তে, এটা কখনো ডি তে দিবে না। সি তে এটা দেওয়ার পরে তোমাকে বলবে যে এই ডি তে গিয়ে বলবে যে এই থিওরির কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসটা ওভারকাম করে গেছে, এরকম একটা থিওরি তুমি দাও। তখন তুমি সেকেন্ড থিওরিটা দিবা, যেটার নাম প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। কোয়েশ্চেন খুব হার্ড হইলে এই ধরনের কোয়েশ্চেন তোমাকে দিবে। ইউজুয়ালি এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার কথা না, বাট তারপরে এটা মাথায় রাখো যে তুমি চ্যাপ্টার 9টা পরে রাখতেছো, পরে পড়তেছো এই কারণেই যাতে করে তুমি চ্যাপ্টারটার উপর একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তো এই জন্য স্যার কোনো টপিক যা আমি পড়াচ্ছি, কোনো টপিক তোমরা বাদ দিবা না, এটা তোমাকে পড়তে হবে স্যার। ওকে, তো চলেন স্যার শুরু করি। শুরু করব, অফলাইনে যারা আছেন শুরু করব। ওকে স্যার, আসেন স্যার। আপনাকে প্রথমে জার্নিটা শুরু করতে হবে যে কোনো একটা জায়গা থেকে। সেই একটা জায়গা হচ্ছে ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশন। আমি জাস্ট বোঝার জন্য এখানে ওয়ান লিখলাম, তার মানে এই জায়গা থেকে আমার জার্নিটা স্টার্ট করতে হবে ওয়ান। কিন্তু তুমি ওয়ান লিখো না, এটা তোমার বোঝার জন্য। তাহলে ডিহাইড্রোজিনেজ, আগে এই কথাটার মানে বোঝার চেষ্টা করি। ডি মানে ডিপার্ট, কাকে বের করে দেয়া? হাইড্রোজেনকে বের করে দেয়া। এটা এমন একটা রিয়াকশন, যে রিয়াকশনে যে কোনো একটা এলিমেন্ট থেকে হাইড্রোজেন রিমুভ করা যেতে পারে। সেল মেমব্রেনের কেমিক্যাল কম্পোনেন্টে আমি কি পাই? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। সেখানে কাকে পাচ্ছি? আলটিমেটলি আমরা কাকে খুঁজে বেড়াচ্ছি? হাইড্রোজেন। তার মানে সেল মেমব্রেনের কেমিক্যাল কম্পোনেন্টে হাইড্রোজেন আছে। তাহলে এই যে এএসই, এটা একটা এনজাইম, এই যে এএসই আছে লাস্টে, তার মানে এটা হচ্ছে ওই এনজাইম যেই এনজাইমের ইনফ্লুয়েন্সে সেল মেমব্রেন থেকে একটা কাকে রিমুভ করা হলো? হাইড্রোজেনকে। তো আমরা তো খুব ভালো করেই জানি যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, আর এটার ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s1। তার মানে এখানে একটা ইলেকট্রন আছে এন্ড একটা প্রোটন আছে, তাই তো? একটা হাইড্রোজেন অ্যাটমে তো এই দুইটাই আছে। সো দিস ইজ দ্যাট ক্যাটায়ন, আর এটা হচ্ছে অ্যানায়ন, মানে এটা ইলেকট্রন, এটা হচ্ছে প্রোটন। বুঝতে পারছি? তার মানে ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশন শুধুমাত্র একটা হাইড্রোজেন অ্যাটমকে রিমুভই করে না, ইনস্ট্যান্ট তাকে ভেঙে দেয়। ভেঙে কিসে কনভার্ট করায়? একটা ক্যাটায়নে কনভার্ট করায়, আর একটা অ্যানায়ন, মানে তার ভিতরে যে একটা ইলেকট্রন আছে সেটাকে তার থেকে আলাদা করে ফেলে। তাহলে ইলেকট্রনটা একদিকে সেপারেটেড অবস্থায় আছে, আরেকদিকে কে আছে? প্রোটনটা, হাইড্রোজেন আয়নটা আছে। এখন দেখো এই ব্যাপারটাই যে ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশনটা ঘটে সেল মেমব্রেনের ইনসাইডের দিকে। এটা সেল মেমব্রেনের ইনসাইড রিজিয়ন, ইনসাইড। আর এই দিকটা কি বলেন তো স্যার? এই পাশটা আউটসাইড। ইনসাইড আউটসাইড তোমরা লিখতে পারো। ওকে স্যার, এখন আসো, ইলেকট্রনটাকে সেপারেট করা মাত্র প্রথমে তোমাকে সাইটোক্রোম সম্পর্কে জানা লাগবে। হোয়াট ইজ সাইটোক্রোম? সাইটোক্রোমকে বলা হয় মেমব্রেন প্রোটিন। কি বলা হয়? or in some book it is written as carrier protein. Both are correct. মেমব্রেন প্রোটিন বললেও হবে, ক্যারিয়ার প্রোটিন বললেও হবে। কেননা এই সাইটোক্রোম যে কোনো মেমব্রেনে থাকে, যে কোনো লিভিং মেমব্রেনে থাকে। তো লিভিং মেমব্রেন সেল ওয়াল ছাড়া সবাই লিভিং মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তুমি যেই মেমব্রেন পাচ্ছ, ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি যেই মেমব্রেন পাচ্ছ, গলগি বডির মধ্যে যেটা পাচ্ছ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেটা পাচ্ছ, এই সবগুলাই হচ্ছে লিভিং মেমব্রেন। যে কোনো লিভিং মেমব্রেনে
এই সাইটোক্রোম নামের একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে। দেন এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নকে আউটসাইড থেকে ইনসাইডের দিকে নিয়ে যাওয়া অথবা ইনসাইড থেকে আউটসাইডের দিকে নিয়ে আসা, এই জন্য তাকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন। আরেকটা মজার জিনিস এমসিকিউর জন্য শিখে নাও, এটা ক্যারিয়ার প্রোটিন সাইটোক্রোম, এই যে শর্ট ফর্মে লেখা হয়েছে সাইটোক্রোম, এটা কার মাধ্যমে কাজ করে? আয়রনের মাধ্যমে। সো তোমাকে এটা বোর্ড এক্সামে এমসিকিউ তে আসছে যে কোনটা, নিচের কোনটা আয়রন বেসড ক্যারিয়ার প্রোটিন? অ্যান্সার হবে কি সাইটোক্রোম। অথবা সাইটোক্রোম কার মাধ্যমে কাজ করে? আয়রনের থ্রুতে কাজ করে। এইটা একদম কমন একটা এমসিকিউ পাবা তোমরা বোর্ড এক্সামে। কেন, অনেকবারই তো আসছে এমসিকিউ, চেক করছো কিনা জানি না তোমরা। তাহলে সাইটোক্রোম একটা আয়রন মেডিয়েটেড ক্যারিয়ার প্রোটিন। কি মেডিয়েটেড? আয়রন মেডিয়েটেড। একটু লক্ষ্য করো তোমরা একবার বোর্ডে, যখনই এই ইলেকট্রনটা, তুমি নক দিও এখানে, নক দিও এখানে, ইলেকট্রনটা সেপারেট হওয়া মাত্রই এই ইলেকট্রনটাকে Fe3+ রিসিভ করে ফেললো। রিসিভ করার পরে সে Fe3+ থেকে কি হয়ে গেছে? Fe2+। সবাইকে বোর্ডে তাকাতে হবে। তার মানে এই Fe2+ এর, এটা ড্র করবো না, Fe2+ এর ভেতরে ভেতরে একটা কে আছে বলতো? এই ইলেকট্রনটা আছে, যেটা আমরা এখানে শো করাচ্ছি না, করাবো না স্যার। দেন Fe2+ টা একটা চেইন থেকে পরের চেইনে যখন আসলো, তখন এইখানের Fe2+ এই ইলেকট্রনটাকে রিসিভ করে আবার কি হয়ে যায়? Fe2+। তার মানে Fe3+ টা কি হয়ে গেল? তার মানে এই এই ইলেকট্রনটা যখন এখানে আসলো, তার থেকে Fe3+ ইলেকট্রনটাকে নিয়ে আবার কি হয়ে গেল? Fe2+। এভাবে করে সেকেন্ড চেইন। এবার থার্ড চেইনের Fe3+ এই ইলেকট্রনটাকে রিসিভ করে কি হয়ে গেল? Fe2+। তার মানে এই প্রত্যেকটা Fe2+ এর ভেতরে কে আছে? এই ইলেকট্রনটা আছে, ঠিক আছে। দেন আমরা দেখতে পাই যখন সে এভাবে করে একটার পর একটা চেঞ্জ করে ইনসাইড থেকে আউটসাইডের দিকে চলে আসে, তখন সে এই ইলেকট্রনটাকে আউটসাইডে এসে ইলেকট্রনটাকে সে ছেড়ে দেয়। ইলেকট্রনটাকে সে কি করে? একেবারে লিভ করে। তো লিভ করার পরে আমরা দেখতে পাই এই ইলেকট্রনটার সাথে সে যেই হাইড্রোজেন থেকে রিমুভ হয়েছিল সেই হাইড্রোজেনের দেখা হয়। তাহলে ইলেকট্রন আর তার সাথে হাইড্রোজেন, তাহলে কি পাচ্ছি? একটা হাইড্রোজেনের অ্যাটম পাচ্ছি। একটা অ্যাটম দিয়ে কয়টা ওয়াটার মলিকুল হবে? হাফ। একটা ওয়াটার হইতে লাগে দুইটা হাইড্রোজেনের অ্যাটম, তাই তো? তাহলে একটা অ্যাটম দিয়ে কয়টা ওয়াটার মলিকুল হবে? হাফ অফ H2। এবার আমাকে বলো, একটা ওয়াটার মলিকুল হইতে অক্সিজেনের অ্যাটম লাগে কয়টা? একটা। তার মানে কি লিখি আমরা? হাফ অফ O2। হাফ অফ O2 মানে একটা ও না। এখন হাফ অফ H2 হইতে কয়টা লাগবে? এই 1/4 O2 এনভায়রনমেন্ট থেকে নেয়, নিয়ে এখানে কি প্রডিউস হয়েছে? হাফ মলিকুল অফ ওয়াটার। এখানে একটা লিমিটেশন আগেই বলে দিই স্যার, এই ওয়াটারের ডেস্টিনেশন কি ইনসাইডের দিকে নাকি আউটসাইডের দিকে, এই থিওরি সেটা নিয়ে কোনো আইডিয়া দেয় নাই। এটা লিমিটেশনস। তোমাকে বলা হবে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ লুন্ডেগার্ড হাইপোথেসিস। সো ওয়ান অফ দ্য লিমিটেশনস ইজ যে এই ওয়াটার মলিকুলটার ডেস্টিনেশন কোন দিকে, ইনসাইড দি সাইটোপ্লাজম অর আউটসাইড দি সেল, এই রিলেটেড কোনো ক্লিয়ার আইডিয়া এখানে প্রোভাইড করা হয় নাই। এটা মেজর ইয়ে না, এই লিমিটেশনস না, এর বাইরে আরো মেজর লিমিটেশনস আছে। দিস ইজ ওয়ান অফ দ্য লিমিটেশনস। ওয়েল, তাহলে আমরা এই ইলেকট্রনটার একটা গতি করলাম। ইলেকট্রনটা রিলিজ হয়েছিল ডিহাইড্রোজেনেজ রিঅ্যাকশন থেকে ইনসাইডের দিকে। দেন সে সাইটোক্রোমের চেইন গুলা ঘুরে ঘুরে ইনসাইড থেকে আউটসাইডে যখন আসছে, আর যখন কোনো সাইটোক্রোম চেইন নাই, তখন সে সাইটোক্রোম ইলেকট্রনটাকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এই ইলেকট্রনটা যেই হাইড্রোজেন থেকে রিমুভ হয়ে সেপারেট হয়েছিল, সেই হাইড্রোজেনের সাথে এই ইলেকট্রনটার আবার দেখা হয়। দেখা হয়ে এই H+ আর এই E- মিলে একটা অ্যাটম হয়। তাহলে এই একটা অ্যাটম দিয়ে কি তৈরি হবে? হাফ অফ H2 ওয়াটার তৈরি হবে। তো সেই হাফ অফ H2 তৈরি করার জন্য এনভায়রনমেন্ট থেকে কে আসে? 1/4 অক্সিজেন আসে। দেন হাফ মলিকুল অফ ওয়াটার প্রডিউস হয়েছে। দেন এটা ডেস্টিনেশন এখানে কোনো ক্লিয়ার আইডিয়া দেয়া হয় নাই।
এখন আসো এ মাইনাসে আসো, এটা একটা অ্যানায়ন বুঝাইছে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ ধরে সাইটোক্রোম চেইন একটা নেগেটিভ চার্জকে ক্যারি করে ইনসাইড থেকে গ্র্যাজুয়ালি কোন দিকে নিয়ে আসছে, আউটসাইডের দিকে নিয়ে আসছে, আউটসাইডের দিকে নিয়ে আসছে। তো এতক্ষণ ধরে সে যেহেতু একটা নেগেটিভ চার্জ ক্যারি করে, কে, সাইটোক্রোম, তখন তার মধ্যে নেগেটিভ চার্জ ক্যারি করার একটা টেন্ডেন্সি ডেভেলপ করে। তখন ইলেকট্রনটাকে ছেড়ে দেয়া মাত্র সাথে সাথেই সে একটা অ্যানায়নকে কি করে, বাহির থেকে টেনে কোথায় ঢোকায়, সেল মেমব্রেনে ঢোকায়। এখন তুমি আস্ক করতে পারো এখানে এ মাইনাস আসছে কোত্থেকে। স্যার এখানে প্রচুর পরিমাণে এই যে স্পেসটা আছে, এখানে সেল ওয়াল আছে, এই জায়গাতে আছে সেল ওয়াল, and we have considered that it's a space in between cell wall and cell membrane. যদিও এত বড় স্পেস থাকে না, তারপরে আমরা কনসিডার করে নিলাম এই স্পেসে প্রচুর পরিমাণে কে আছে, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন আছে। সেরকম একটা অ্যানায়নকে সে রিসিভ করে নিয়েছে। তার মানে এই Fe3+ এর সাথে এই যে ইলেকট্রনকে ছেড়ে দিল, সাথে সাথে সে কি হয়ে গেছে, Fe3+ হয়ে যাবে না, Fe2+ টা কি হয়ে যাবে, এর ভেতরে আসলে এখন বাইরে থেকে একটা কেবল আছে। কোয়েশ্চেন হচ্ছে তো আমরা এটা দিয়ে ব্যালেন্স, আমরা কেন ব্যালেন্স, ওকে স্যার খেয়াল করো, খেয়াল করো। তাহলে এতক্ষণ ধরে Fe2+ একটা ইলেকট্রন ক্যারি করে আনার কারণে ওর মধ্যে অ্যানায়ন ক্যারি করার একটা টেন্ডেন্সি ডেভেলপ করে, দেন ইলেকট্রনকে ছেড়ে দেয়া মাত্র সে আউটসাইড থেকে একটা কাকে রিসিভ করে নেয়, অ্যানায়নকে। এবং সেই অ্যানায়নটা এখন কার সাথে আছে, Fe3+ এর সাথে। যদিও আমরা এই অ্যানায়ন দিয়ে Fe3+ কে ব্যালেন্স করি নাই, এটাতে ব্যালেন্স করছিলাম ইলেকট্রন দিয়ে, এই যে Fe3+ থেকে কি হয়ে গেছিল, Fe2+ হয়ে গেছিল। এভাবে করে Fe3+ একটু বোর্ডে তাকাইতে হবে, এখান থেকে এখানে আসছে, দেন এখান থেকে এখানে আসছে, এভাবে করে Fe3+ এর ভেতরে ভেতরে একটা কি আছে, অ্যানায়ন আছে। ও শেষ। স্যার রিজয়েন দিও প্লিজ, রিজয়েন দিও।